সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর চাপ প্রয়োগ বন্ধ করতে পশ্চিমা দেশগুলোকে আহ্বান জানিয়েছিল ভারত। এবার তাকে ক্ষমতায় বসাতে পশ্চিমাদের কাছে জোর লবিং চালাচ্ছে দেশটি। এমন কথাও তারা জানায়, হাসিনা না থাকলে বাংলাদেশ হয়ে যাবে আফগানিস্তান, দেশ চলে যাবে ইসলামপন্থীদের হাতে। ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনে এসব কথা জানা যায়। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার 1 বছর আগেই শেখ হাসিনার উপর চাপ প্রয়োগ বন্ধ করতে ভারতীয় কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের কাছে লবিং শুরু করে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারতের অযাচিত হস্তক্ষেপ নতুন কোনো বিষয় নয়। বাংলাদেশে কোনো ইস্যুর জন্ম নিলেই সেটি নিয়ে প্রতিক্রিয়া জানাতে ব্যস্ত হয়ে ওঠেন ভারতের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে ভারত গমনের পর থেকেই প্রতিক্রিয়া ও মন্তব্যের ঝুলি খুলে বসেছেন ভারতের অনেক রাজনীতিক। শুরুটা হয়েছিল ভারতের গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে ভুলে ভরা উদ্দেশ্য প্রণোদিত বিভিন্ন খবর প্রচারের মাধ্যমে, যার নেপথ্যে ছিল বিজেপির মদতপুষ্ট বিতর্কিত চ্যানেল রিপাবলিক বাংলা। দর্শক, আমরা সকলেই জানি যে শেখ হাসিনাকে কিন্তু ক্ষমতায় বসাতে চায় ভারত, কারণ ভারত তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছে শেখ হাসিনাকে আবার পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে বসানোর জন্য। দর্শক, সেটা নিয়েই থাকবে আজকের এই বিস্তারিত। চলুন আর কথা না বলে আমরা সেই ভিডিও ফুটেজগুলো দেখে আসি, তারপর বিস্তারিত আলোচনা করা হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর চাপ প্রয়োগ বন্ধ করতে পশ্চিমা দেশগুলোকে আহ্বান জানিয়েছিল ভারত। এবার তাকে ক্ষমতায় বসাতে পশ্চিমাদের কাছে জোর লবিং চালাচ্ছে দেশটি। এমন কথাও তারা জানায়, হাসিনা না থাকলে বাংলাদেশ হয়ে যাবে আফগানিস্তান, দেশ চলে যাবে ইসলামপন্থীদের হাতে। ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনে এসব কথা জানা যায়। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার 1 বছর আগেই শেখ হাসিনার উপর চাপ প্রয়োগ বন্ধ করতে ভারতীয় কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের কাছে লবিং শুরু করে। প্রতিবেদনে বলা হয়েছে, গত জানুয়ারিতে বাংলাদেশের নির্বাচনের আগে বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মী ও সমালোচকদের কারাগারে পাঠানোর ঘটনার পর শেখ হাসিনার বিরুদ্ধে প্রকাশ্যে সমালোচনা করেছিলেন মার্কিন কূটনীতিকরা। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ শেখ হাসিনার প্রশাসনের একটি পুলিশ ইউনিটের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছিল বাইডেন প্রশাসন। পাশাপাশি বাংলাদেশিদের উপর ভিসা নিষেধাজ্ঞার হুমকি দিয়েছিল ওয়াশিংটন। যদি বিরোধী দলকে উন্মুক্ত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার সুযোগ দেওয়া হয়, তবে বাংলাদেশ ভারতীয় জাতীয় নিরাপত্তার জন্য একটি হুমকি হয়ে উঠতে পারে। সেখানে ইসলামপন্থী গোষ্ঠীগুলোর প্রজনন ক্ষেত্র তৈরি হবে, যেমনটি হয়েছিল আফগানিস্তানে। গত 5 আগস্ট যখন বিক্ষোভকারীরা সেনাবাহিনীর কারফিউ অমান্য করে শেখ হাসিনার সরকারি বাসভবনের দিকে পদযাত্রা শুরু করে, তখন বঙ্গবন্ধু কন্যা ভারতে চলে যেতে বাধ্য হন। এই ঘটনার পর ভারত ও ওয়াশিংটনের নীতি নির্ধারকরা বাংলাদেশকে সঠিকভাবে মোকাবেলা করছেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। ছাত্র জনতার বিক্ষোভের ফলে শত শত প্রাণহানির পর শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন। ভারতীয় কর্মকর্তারা প্রকাশ্যে তাদের কৌশল পরিবর্তন করেন এবং জানান তারা বাংলাদেশে ক্ষমতায় আসায় যে কারো সাথে কাজ করবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে অভিনন্দন জানান। ভারতের একজন সাবেক জাতীয় নিরাপত্তা কর্মকর্তা বলেন, ঢাকা থেকে আসা প্রতিবেদনগুলোতে প্রায় বলা হতো যে ভারত বিরোধী মনোভাব নজিরবিহীন পর্যায়ে পৌঁছে গেছে। তবুও আমরা ধরে নিয়েছিলাম শেখ হাসিনা সবকিছু সামলে নেবেন, কিন্তু পুরো ঘটনাটি একটি স্ফুলিঙ্গের মতো কাজ করেছিল, যা পরিস্থিতিকে জটিল করে তোলে। আজহারুল আলম, কালের কণ্ঠ। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারতের অযাচিত হস্তক্ষেপ নতুন কোনো বিষয় নয়। বাংলাদেশে কোনো ইস্যুর জন্ম নিলেই সেটি নিয়ে প্রতিক্রিয়া জানাতে ব্যস্ত হয়ে ওঠেন ভারতের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে ভারত গমনের পর থেকেই প্রতিক্রিয়া ও মন্তব্যের ঝুলি খুলে বসেছেন ভারতের অনেক রাজনীতিক। শুরুটা হয়েছিল ভারতের গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে ভুলে ভরা উদ্দেশ্য প্রণোদিত বিভিন্ন খবর প্রচারের মাধ্যমে, যার নেপথ্যে ছিল বিজেপির মদতপুষ্ট বিতর্কিত চ্যানেল রিপাবলিক বাংলা। তবে সেসব করে খুব একটা সুবিধা করতে না পারায় এবার প্রতিক্রিয়া জানানোর অস্ত্র নিয়ে নেমেছেন অনেকে। পাশাপাশি আন্তর্জাতিক মহলেও চালাচ্ছেন দেন দরবার।
শুরুর দিকে বাংলাদেশ নিয়ে এসব মন্তব্য ছিল ভারতের পশ্চিমবঙ্গ কেন্দ্রিক, তবে ধীরে ধীরে এখন তা হয়ে উঠছে ভারতের জাতীয় রাজনীতির অংশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর এখন একে একে বাংলাদেশের দিকে মন্তব্যের তীর ছুঁড়তে শুরু করেছেন অনেকেই। বাংলাদেশে হিন্দু সম্প্রদায় বর্তমানে নিজেদের পরিচয় নিয়ে বিপদে আছে বলে মনে করেন ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। হিন্দুদের ওপর নৃশংসতা হচ্ছে বলেও ধারণা তার। বাংলাদেশে হিন্দুদের অবস্থা বর্ণনা করতে গিয়ে আদিত্যনাথ বলেন, সিন্ধু ছিল হিন্দু সংখ্যাগরিষ্ঠ রাজ্য, কেন এটিকে পাকিস্তানে যেতে দেওয়া হলো? 1947 সালে বাংলাদেশে 22% হিন্দু ছিল, আজ এই সংখ্যা 7 থেকে 8 ভাগে নেমে এসেছে। অর্থাৎ ঘুরিয়ে ফিরিয়ে সেই অখণ্ড ভারত প্রতিষ্ঠারই ইঙ্গিত দিয়ে গেলেন সন্ন্যাসী থেকে মুখ্যমন্ত্রী বনে যাওয়া কট্টর এই হিন্দুত্ববাদী নেতা। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে সামরিক সংকটে রূপ দেওয়ারও চেষ্টা চালাচ্ছেন কেউ কেউ। বাংলাদেশে চলমান পরিস্থিতিতে হিন্দু সম্প্রদায়ের উপর নৃশংস হামলা বন্ধে নরেন্দ্র মোদীকে সামরিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন কর্ণাটক রাজ্যের বিধায়ক রিজওয়ান আরশাদ। 1971 সালে বাংলাদেশের মাটিতে ইন্দিরা গান্ধী যেভাবে সামরিক পদক্ষেপ নিয়েছিলেন, নরেন্দ্র মোদীকেও সেই পথে হাঁটার পরামর্শ দেন তিনি। আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করার চেষ্টায় আছেন ভারতীয়দের অনেকে। বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রতিক্রিয়া দাবি করেছেন হাউস অব লর্ডসের সদস্য সন্দীপ ভার্মা। কিয়ার স্টারমারকে পাঠানো এক চিঠিতে তিনি লিখেছেন, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর অবর্ণনীয় সহিংসতা চালানো হচ্ছে, ধর্মীয় উপাসনালয়, ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে অবিলম্বে এই অপরাধের নিন্দা জানানোর আহ্বান জানান তিনি। এরই মধ্যে ভারতের এসব অপতৎপরতার প্রভাব পড়তে শুরু করেছে। সম্প্রতি বাংলাদেশের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানকে রিমান্ডে নেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশে বসবাসরত ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান। বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী ও আদালতের আচরণ নিয়েও প্রশ্ন তুলেন তিনি। যদিও বিতর্কিত সাংবাদিকতা করার কুখ্যাতি রয়েছে এই বার্গম্যানের, এর আগে আদালত অবমাননার অভিযোগে জরিমানাও গুনেছিলেন তিনি। বিশেষজ্ঞদের মতে ভারত নিজেই এখন অভ্যন্তরীণ রাজনীতি, পররাষ্ট্রনীতি সহ একটি আঞ্চলিক সংকটের মুখোমুখি। তাই অতি দ্রুত বাংলাদেশ ইস্যুতে ভারতের প্রভাব বিস্তারকে হ্রাস করতে হবে। এছাড়া বিএনপি ও ইসলামপন্থী মিত্ররা ক্ষমতায় ফিরে এলে ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক কেমন হবে সেটি নিয়ে এখন থেকেই হোমওয়ার্ক শুরু করতে হবে। দর্শক, এতক্ষণ আমরা স্ক্রিনের মধ্যে ভিডিওগুলো দেখতেই পারলেন। দর্শক, আমরা জানি যে শেখ হাসিনা গত মাসেই সে দেশ ত্যাগ করে ভারতে নিয়ে আশ্রয় নেয়। যদিও ভারতের সাথে তার একটি ভালো সম্পর্ক রয়েছে। ভারতের নরেন্দ্র মোদী চায় যেন শেখ হাসিনাকে আবার বাংলাদেশে বসানো যায়, কারণ ভারতের নরেন্দ্র মোদী কিন্তু বাংলাদেশকে প্রায় দাসত্বের মতো করে রাখতো। ভারতের নরেন্দ্র মোদী কোনোভাবেই চায় না বাংলাদেশকে তিনি হাতছাড়া করতে, কারণ বাংলাদেশকে তিনি হাতছাড়া করলে বাংলাদেশ থেকে তিনি ইলিশ পাবে না, পদ্মার ইলিশ পাবে না। ডক্টর ইউনূস কিন্তু বর্তমানে তাকে কোনো ধরনের ইলিশ দিচ্ছে না। যদিও তারা পেঁয়াজ আটকিয়ে দিয়েছিল, কিন্তু তার পেঁয়াজ দিতে রাজি হলেও ডক্টর ইউনূস কিন্তু তাদেরকে ইলিশ দিচ্ছে না। কারণ একেই বলে, কারণ ডক্টর ইউনূসের ক্ষমতা রয়েছে, কিন্তু শেখ হাসিনা কখনোই মোদির বিরোধিতা করেনি। তাই হয়তো বা মোদি এখন এই সার্বিক এই সাহায্যগুলো না পেয়ে সেখান থেকে আবার ক্ষমতায় দিতে চান। দর্শক, আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।